আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাইছি। জি, দু একদিন আগেই সম্ভবত, এক্সাক্ট কবে কখন কথা হয়েছে সেটা জানি না, তবে ফোন আলাপ হয়েছে মার্কো রুবিও এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা দিল্লিতে আছেন, ওনার সাথে মার্কো রুবিওর সাথে ফোন আলাপ হয়েছে। তো আগে চলুন আমরা একটু জেনে নিই যে কে এই মার্কো রুবিও। মার্কো রুবিও তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও কূটনীতিক। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার মানে স্টেটের দায়িত্ব পালন করছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি এই মার্কো রুবিও, যিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফলো করেন। তো হঠাৎ করে মার্কো রুবিও কেন শেখ হাসিনার সাথে কথা বলেছে? অলরেডি আপনারা জানেন যে গত দুদিন আগেই পল কাপুর এবং সার্জিও গোর অলরেডি তাদের নিয়ে নিয়েছেন, তাদের যে পোস্টিং ছিল সেটা নিয়ে নিয়েছেন, এবং আপনার বেন কিস্টারসন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আজকে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে তার পরিচয়পত্র পেশ করেছেন। এর ভিতরে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গত পরশুদিন মানে 12 জানুয়ারি সন্ধ্যার দিকে আমেরিকার দুজন কূটনীতিক আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, এবং ইউনূসের সাথে যারা দেখা করেছিলেন সে দুইজনকে এবং কি সেটা আমি আপনাদেরকে সেটাও বলছি যে আলবার্ট গাম্বিস, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় তিনি স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ দায়িত্বে ছিলেন। মূলত কূটনীতিক, নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন এই আলবার্ট গাম্বিস। এবং মর্স এইচট্যান, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ, বিশেষ দূত। ট্রাম্প প্রশাসনে তিনি গ্লোবাল ক্রাইম জাস্টিস বিষয়ে রাষ্ট্রদূত ছিলেন। মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, যুদ্ধ অপরাধ, আন্তর্জাতিক বিচার সংক্রান্ত ইস্যুতে কাজ করতেন। সহজভাবে বললে দুইজনই ট্রাম্প সরকারের উচ্চ পর্যায়ের মার্কিন কূটনীতিক, পররাষ্ট্র নীতি ও মানবাধিকার বিষয়ে পরিচিত মুখ। এই দুইজন দেখা করে আমাদের ইউনূস সাহেবের সাথে। এবং আপনারা এখন এই মুহূর্তে যদি যান, আপনারা ইউনূস সাহেবের ফেসবুক পেজ, যেটা মানে গভর্নমেন্ট অ্যাডভাইজার বাংলাদেশ, সেখানে গেলে দেখবেন দেখা হয়েছে পরশুদিন সন্ধ্যা 6টায়, যেখানে ইউনূস সাহেব প্রতি সেকেন্ডে কার সাথে দেখা হয়, কে আসে, এটা খুব দ্রুত কিন্তু উনি দেয়। কিন্তু এই দুইজনের সাথে দেখা এবং কথা হওয়ার বিষয়টা উনি স্বীকার করেন হচ্ছে যে গতকাল রাতের বেলা। তার আগ পর্যন্ত তিনি মানে প্রায় 17-18 ঘন্টা তিনি এই জিনিসটা দিতে চাননি, এবং দিতে চাননি বিধায় ব্যাপক প্রেসারে পড়েছিলেন। প্রেসারে পড়ে এরপরে উনি প্রকাশ করতে বাধ্য হন যে এদের সাথে দেখা হয়েছে। এই দুজন কূটনীতিক কি করতে এসেছিল আসলে? এই দুজন কূটনীতিক এসেছিল ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে। আপনারা জানেন যে মিস্টার খলিল সাহেবকে অনেক আগেই দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল, সেখানেও মার্কিন কূটনীতিকরা ছিল, সেখানেও তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এরপরে আপনার দোহায় নিয়ে যাওয়া হয়েছে, কাতারের দোহায়, সেখানেও, এবং সর্বশেষ কয়েকদিন আগেও ওনাকে আবার আমেরিকায় ডেকে নেওয়া হয়েছে। এই দুইজন আপনার আমাদের ইউনূস সাহেবের কাছে 12 তারিখে আসলে ইলেকশন হবে কিনা এবং ইলেকশন ইনক্লুসিভ হবে কিনা সেটা জিজ্ঞেস করছে। সেটা জিজ্ঞেস করার পরে তিনি যেটা বললেন যে হ্যাঁ 12 তারিখ ইলেকশন হবে, আমি এর আগেও আপনার এই সবাইকে বলেছি, আপনার পল কাপুরের সাথে কথা হয়েছে, সার্জিও গোরের সাথেও কথা হয়েছে, ওনাদেরকেও বলেছি আমরা 12 তারিখে ইলেকশন করব, আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চলছে, আমি 12 তারিখ ইলেকশন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যাব, আমি এর চেয়ে 1 ঘন্টাও বেশি থাকবো না, আমিও চাই যে নির্বাচিত সরকার নিয়ে যাক, এই সেই। এগুলো বলার পরে তখন এই দুই কূটনীতিক ওনাকে আবার প্রশ্ন করেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তটা কি।
তো আওয়ামী লীগের বিষয়ে তো আপনারা সাউথ আফ্রিকার সেই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে ট্রুথ কমিশন যেভাবে হয়েছিল সেটার বিষয়ে তো চিন্তা, উনি বলে যে না আওয়ামী লীগ তো ক্ষমা চায়নি, তখন এরা নাকি ধরে বসছে যে ক্ষমা চাইবে না, সেটা তো হচ্ছে ট্রুথ কমিশন বসার পরে সেখানে সবাই মিলে একটা দেশকে আগায় নিতে হলে সব পক্ষ থাকতে হয়, কোনো পক্ষ থাকবে কোনো পক্ষ থাকবে না সেটা না, অ্যাকসেপ্ট মৌলবাদ থাকতে পারবে না সেই দেশে, সমস্ত রাজনৈতিক দল থাকতে পারবে মৌলবাদ ছাড়া, মৌলবাদীরা ছাড়া বাকি সবাই থাকতে পারবে। মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে মৌলবাদ, এবং তারা দেখতে পারতেছে যে এই যে হাদিকে, মৌলবাদীরা হাদিকে হত্যা করার পরে আবার এই মৌলবাদীদেরকে যেভাবে ইউনুস গভর্নমেন্ট প্রোভাইড করেছে সবকিছু দিয়ে জ্বালাও পোড়াও করাইছে, এইটা মার্কিন প্রশাসনের মাথায় ঢুকেছে। এই ঘটনার পরে 4টা হিন্দু লোককে জ্বালিয়ে মারা হয়েছে, যেটাও মার্কিন প্রশাসনের কাছে অলরেডি গেছে, এবং যেটা পোপ পোপ যেটা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা পোপ যখন বাংলাদেশের কথা বলেছেন তখন কিন্তু মার্কিন সরকার, ইউরোপিয়ান সরকার সবার মাথায় টনক নড়েছে। এরপরে স্পেশালি এই দুইজনকে পাঠানো হয়েছে, এবং এরা নাকি এটাও বলে গেছে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে যাইতে হবে, পরবর্তী সরকার আসলে তুলবে মুলবে এগুলো না, তোমাকে তুলে যেতে হবে। এবং তুমি যদি এই মুহূর্তে যদি নাও পারো আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে, ইলেকশন যদি করতেও তুমি পারো, সেটাও তুমি 12 তারিখের পরে তুমি 12 ঘন্টা আর থাকতে পারবে না, তুমি সাথে সাথে দিয়ে যেতে হবে। এগুলো বলে টলে আসার পরে ওরা নাকি দেখতেছিল যে এটার প্রচার হয় কিনা, কিন্তু এটার প্রচার যখন না হয়েছে তখনই আবারও এরা প্রেশার দিয়েছে, কেন এটা প্রচার করলা না, যে আমরা এসেছিলাম, দেখা হয়েছে, কি কি কথা হয়েছে। এরপরে সরকার সামান্য এতটুকুই দিয়েছে যে এই দুইজন এসেছিল, ট্রুথ কমিশনের বিষয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে আমরা এই কথা বলেছি, বাকি আর কথা সরকারও প্রকাশ করে নাই, ওরা তো এখনো প্রকাশ করে না, ওরা তো পরে গিয়ে প্রকাশ করবে এগুলো। বাসস যেটা সরকারি সংবাদ সংস্থা, ওইটা না পারতে 2-1টা লাইন শুধু লিখেছে। এখন মার্কো রুবিও শেখ হাসিনার সাথে এই পুরো বিষয়গুলো নিয়েই সম্ভবত এনারা আসার আগেই কথা বলে ফেলেছেন, এবং সেখান থেকে মার্কো রুবিও শেখ হাসিনাকে কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর। এমন 6 থেকে 7 কোটি লোক আওয়ামী লীগের ভোটার আছে, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং তারা রাজনীতি করতে পারবে না, এটা হইতে পারে না, এই ব্যাপারে তিনি দেখছেন, এবং আওয়ামী লীগকে রাজনীতি করার পূর্ণাঙ্গ অধিকার দিতে হবে, এগুলো নাকি কথা হয়েছে বেসিক। এরপরে ভেতরে আরো কি কি কথা হয়েছে সেটা জানা যায়নি, তবে সেখানে সম্ভবত আপনার অজিত দোভাল সহ আরো 3-4 জন, মানে ইন্ডিয়ার হাইয়েস্ট লেভেলের কিছু লোক ওখানে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে মার্কো রুবিও বা আমেরিকান গভর্নমেন্টের এই বিশেষ দূত সকলেই একটা ব্যস্ত, কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে, পাকিস্তানের সাথে সম্পর্ক যেমন ঘটছে তেমন চায়না এবং টার্কির দিকেও ঝুঁকছে বাংলাদেশ, এবং যেটা আপনার আমেরিকা পছন্দ করছে না। এখন এমনও হতে পারে আমেরিকার যা যা চাহিদা বা আমেরিকা যা যা চায় তা হয়তো পেয়ে গেছে ম্যাক্সিমাম, সামান্য কিছু যা আছে সেইটা হয়তো আওয়ামী লীগ যদি ইয়েস করে দেয় তাহলেই ফিল্ডে আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ, 6 মাসের ভিতরে আবার আওয়ামী লীগ ফিল্ডে, 1 বছরের ভিতরে সেকেন্ড নির্বাচন। এইসব ঘটনা হওয়ার পর আজকে দেখেন উইদাউট এনি আগের ডিক্লারেশন, আজকে তারেক জিয়ার সপরিবারে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে গেছে, কারণ তারেক জিয়াও ভয়ে ভীত যে আসলে কি হতে যাচ্ছে, কারণ মার্কিনীদের যে প্রেশার ডাক্তার ইউনূসের উপর আছে, এটা ডাক্তার ইউনূস স্বীকার করুক আর না করুক, এই যে আমি যে কথা বলছি, আমার পেছনের যে ব্যানার বা যে ছবিটা দেখছেন সেখানে ডাক্তার ইউনূসের চেহারাটা দেখেন, এবং ওই 2জন কূটনীতিক যারা এসেছিলেন ডাক্তার ইউনূসকে চাপ দিচ্ছেন, তারা সকলে এখন চাপ দিচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য। মার্কো রুবিও আবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশ স্থিতিশীল হবে না, এখন যদি কোনো ইলেকশন করে কোনো গভর্নমেন্টও দেয় সেটা তো আর বিনিয়োগ আসবে না, এ হচ্ছে যে মূল কথা। ধন্যবাদ, আমরা সামনে আরো কি কি খবর আসে তা দেখতে থাকি। আমেরিকা, আয়ারল্যান্ড, ইউকে সহ বেশ কয়েকটি দেশে আমি বহু বছর ইমিগ্রেশন প্র্যাকটিসের সঙ্গে জড়িত ছিলাম। বাংলাদেশিরা বহু বছর ধরেই বিভিন্ন দেশে তারা আসছেন, অ্যাসাইলাম অথবা রাজনৈতিক আশ্রয়, অনেক সময় ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট, বিভিন্ন ভিসায় আসার প্রবণতাটা
বেড়ে গেছে, বিশেষ করে 90 দশকের পর থেকে। এর আগে এসছে, বাট অনেকে এসে চলে গেছেন। যেমন ধরেন 60 দশকে, 70 দশকে খুব কমই ছিল যারা এসে থেকে গিয়েছিলেন। ব্রিটেনে ওয়ার্কিং ক্লাসের মানুষরা তারা এসছিলেন 50-60 দশকে, বিশেষ করে সিলেট থেকে। কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশিরা যে বিপদে পড়েছি, এরকম বিপদে বাংলাদেশিরা কখনো পড়ে নাই। সারা বিশ্বে বাংলাদেশিদের আসলে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছেই বলতে পারেন, আর বাকি নাই কিছুই। কানাডাতে অনেক বাংলাদেশিরা গত 1 বছরে এসছে, কিন্তু সেই দরজা বন্ধ হয়ে গেছে। কানাডাতে বাংলাদেশের জন্য দরজা খুলে দেওয়ার মেইন কারণ ছিল ভারতের সাথে সম্পর্ক টানাপোড়েন, এবং সেখান থেকে ওয়ার্কিং এর জন্য, বিশেষ করে কাজের জন্য কিছু মানুষ দরকার ছিল। অ্যাসাইলাম তারা এসছে করেছেন, কিন্তু কানাডার অর্থনৈতিক বিপর্যয়ের পর থেকে এইখানে নানা রকম আইন পরিবর্তন করা হচ্ছে, যাতে করে অ্যাসাইলাম যারা করেছেন তারা বেশিরভাগই থাকতে পারবেন না। এটা আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু সারা বিশ্বের ইমিগ্রেশন কিভাবে হয় এবং কিভাবে আইনগুলো তারা পরিবর্তন করে আমার জানা আছে। আর অস্ট্রেলিয়া এবং কি আমেরিকা ইদানিং ব্রিটেনের টাফ ইমিগ্রেশন লয়ের অনেক কিছু তারা ফলো করা শুরু করেছে, কারণ ব্রিটেনের ইমিগ্রেশন পৃথিবীতে সবচেয়ে টাফ ইমিগ্রেশন। অস্ট্রেলিয়াও বাংলাদেশিদের স্টুডেন্ট ভিসা এবং বিভিন্ন ভিসার উপরে অসম্ভব রেস্ট্রিকশন নিয়ে এসছে। আমেরিকাতে আপনারা দেখেছেন যে আমেরিকাতে বর্তমানে অভিবাসী যে সকল অ্যাপ্লিকেশন বাংলাদেশিদের, সেগুলো সাসপেন্ড করে দিয়েছে। সাসপেন্ড মানে কবে আবার শুরু হয় কে জানে। এবং এছাড়াও বিভিন্ন রকম বন্ডের ব্যাপার স্যাপার আসছে, যারা B1 B2 ভিসা আসবে তাদের ক্ষেত্রে এরকম আইন নিয়ে আসা হচ্ছে অচিরেই, যেটা আমরা বাস্তবায়ন মূলত 2027 সাল থেকে জানুয়ারি থেকে দেখতে পাবো বলে মনে হচ্ছে। বিশ্ব বন্ধ হয়ে গেছে বাংলাদেশের জন্য। দেখুন আপনার ইউরোপের অনেক দেশ, যেমন সার্বিয়া সহ অনেকগুলো দেশে ওয়ার্ক পারমিট বাংলাদেশিদের প্রায় বন্ধ, ইজ্জত শেষ। এমনকি আমাদের চাইতে দুর্বল দেশ ধরা হয় শ্রীলঙ্কা, মালদ্বীপের মাথাপিছু আয় আমাদের চেয়ে অনেক বেশি হলেও আমাদের তুলনায় ওভারঅল কান্ট্রি হিসেবে, দেশ হিসেবে আমাদের চেয়ে দুর্বল দেশ। তারপরে সেই সকল দেশে আমাদের ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন রেস্ট্রিকশন নিয়ে আসছে। এটার মেইন কারণটা কি? থাইল্যান্ড, সিঙ্গাপুর, এদের কথা তো বাদই দিলাম। মেইন কারণ কি? অর্থনীতি? না রে ভাই, মেইন কারণ অর্থনীতি না। অর্থনীতি ছাড়া অনেক কিছু আছে। অর্থনীতি ব্যাপারটি আছে, আপনাদেরকে বলেছিলাম যে দেখেন AI আসার পর থেকে বাংলাদেশের উপরে বিভিন্ন রকম রেস্ট্রিকশন চলে আসবে। এমনকি যে সকল দেশ থেকে তারা ইমিগ্রেন্ট নিত, ওয়ার্কার নিত, ওইসব দেশের লোকদের আর দরকার নাই, কারণ AI অনেকেরই আসলে কার্যকারিতা, মানুষের কার্যকারিতা সংকুচিত করে এনেছে। এমনকি AI এর কারণে অনেক H1B প্রফেশনাল ভিসা পর্যন্ত ইন্ডিয়ানরা আর এখন পাচ্ছে না, কারণ অনেকে চাকরি হারাতে বসছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন যখন অফিস আদালত, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যখন যাই, অনেক কিছু এখন খালি দেখি আমরা, মানুষ টানুষ নাই, মানুষের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে অনেক। সৌদি আরব বাংলাদেশ থেকে অনেক লোক নেয়। ইউনাইটেড আরব এমিরেটস তো বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করেছে বাংলাদেশিদের জন্য কাজ করার ক্ষেত্রে সেখানে। কিন্তু এই সৌদি আরবে যে বাংলাদেশিরা যায় সেখানেও সমস্যা। কারণ কি জানেন? আমি আপনাদেরকে কয়েক সপ্তাহ আগে বলেছিলাম যে সৌদি প্রিন্স আমেরিকায় গিয়ে উনি AI এর ব্যাপারে স্পেশাল কন্ট্রাক্টে গেছেন আমেরিকার সাথে। এগুলি হিউম্যানয়েড রোবট আসা শুরু হয়েছে পৃথিবীতে। আমাদের বাংলাদেশিরা যেহেতু বিশ্বে ঘুরতে পারে না, এখন তো আরো গেছে বন্ধ হয়ে, বা তারা ইন্টেলিজেন্টলি তারা মাথাটা খাটায় না, তারা জানে না, তারা মনে করে এগুলো সবই রূপকথা, যেগুলো হবে না। কিন্তু আমাদের কিন্তু অ্যাডভান্স থিঙ্কিং করা উচিত যে সৌদি আরব যা করেছে, যে হিউম্যানয়েড রোবট সহ বিভিন্ন কিছু তারা অর্ডার দিয়েছে আমেরিকার সাথে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এগ্রিমেন্টে গেছে, যাতে করে তারা লেবার ক্লাসের যে সকল মানুষরা তাদের তা প্রয়োজন হবে না অচিরেই। আগামী 2-3-4 বছরের ভিতরেই দেখবেন যে বাংলাদেশ থেকে কেন বিশ্বের সব জায়গা থেকে ওয়ার্কার নেওয়া বন্ধ করে দিবে সৌদি আরব।
তাই সেখানে আমাদের মার্কেট যাবে, আমাদের প্রস্তুতি নেওয়া দরকার যে আমরা কি করে বেঁচে থাকবো। বাংলাদেশিরা যারা এই যে বিদেশিকে কাজ করেন তারা কিভাবে বেঁচে থাকবেন, তারা কি করে খাবেন, কারণ তাদের দেশে চলে আসতে হবে। আকামা অনেক টাফ করে ফেলবে, প্রায় দেবেই না। খুব হাইলি স্কিল কিছু মানুষ ছাড়া তাদের ভবিষ্যৎ নাই। এছাড়াও আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে। তাই গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে বাংলাদেশের যে সকল ব্যবসায়ীরা বিদেশে যাতায়াত করতেন বা গার্মেন্টস এর উদ্দেশ্যে, সেগুলো যাতায়াত তাদের প্রয়োজন আর হবে না, তাদেরকে প্রয়োজন হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সম্পূর্ণ মানুষবিহীন গার্মেন্টস ফ্যাক্টরি অলরেডি চায়নায় শুরু হয়ে গেছে। আমাদের এখানে যে 40 লক্ষ মানুষ যে কাজ করে গার্মেন্টসে, মেয়েরা বিশেষ করে, তারা আগামী 3-4 বছরের ভিতরে ম্যাসিভ সংখ্যক গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। তখন আমার ভিডিওটার কথা আপনাদের মনে হবে। তো আমাদের ভিসা কেন বন্ধ হয়ে যাচ্ছে? বললাম ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, লেবার বন্ধ হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে অনেকের আর প্রয়োজন নাই। মূলত আমাদেরকে তাদের প্রয়োজন নাই। এখন বিভিন্ন কারণেই আমেরিকা বলেন এদেরকে ঝেঁটিয়ে বিদায় করছে। আসল কারণ হচ্ছে এদেরকে প্রয়োজন নাই। এটা হচ্ছে মেইন কারণ, মানে আমাদেরকে চিবিয়ে ফেলে দিচ্ছে। আরেকটা কারণ কি? এছাড়া এগুলো একটা কারণ ভিসা বন্ধ হওয়া। তবে আমাদেরকে বিশেষ করে টার্গেট কেন? আমেরিকায় বলেছে যে আমেরিকায় যে কয়টি দেশ এর মানুষ ওখানে যাওয়ার পর বেশিরভাগ ওয়েলফেয়ার খায়, কাজ কাম করে না, কাজও করে আবার ওয়েলফেয়ারও খায়, এরকম অনেক আছে। এটা কানাডাতেও আছে, কানাডাতেও অনেক আছে যারা আসলে কাজও করেন আবার ওয়েলফেয়ারও খান লুকিয়ে লুকিয়ে। এটা ওদের কাছে ধরা, বিশেষ করে আমেরিকার কাছে ধরা পড়ে গেছে। আমেরিকা এই বিষয়ে খুব মানে সিরিয়াস হয়ে গেছে। দেখা গেছে বাংলাদেশ অন্যতম, তাদের যে কয়টা দেশ আছে তার ভিতরে সোমালিয়া ছাড়াও আরো কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই তারা বাংলাদেশিদের অভিবাস করে কোনো লাভ নাই মনে করছে, এরা প্রোডাক্টিভ না। তার প্রোডাক্টিভ না হওয়ার কারণে বাংলাদেশকে তারা সেইখান থেকে অভিবাসী অ্যাপ্লিকেশন সাসপেন্ড করেছে। সাসপেন্ড করা মানে আবার রিভাইজ, মূলত তারা দেখবে যে এদের দিয়ে আমার কোনো কাজ হয় কিনা। কানাডাও তাই করবে, কানাডাও সেদিকে এগুচ্ছে। কারণ যে আপনার অ্যাসাইলাম সিকার যারা আছেন, অসম্ভব আনকোয়ালিফাইড লোক অনেকে নিয়ে আসছে আমাদের বাংলাদেশ থেকে। সরি টু সে, কানাডা এক সময় শুধুমাত্র হাইলি কোয়ালিফাইড লোকদেরকে আনতো, কিন্তু কানাডাতে আনস্কিল্ড প্রচুর মানুষ এসছেন যারা এখানে এসেই ওয়েলফেয়ার খাচ্ছেন দিনের পর দিন। তারা একমাত্র শারীরিক লেবার দেওয়া ছাড়া তাদের কোনো প্রয়োজন নেই দেশে। এবং শারীরিক লেবার তো বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যেগুলো আস্তে আস্তে টেক ওভার করছে। উবারও চালাতে পারবে না, অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন স্টেটে। টরন্টোতে শুরু হয়ে গেছে, আমেরিকাতে এখন অসংখ্য অটোমেটিক ড্রাইভিং আছে, অটো ড্রাইভিং যেটিকে বলে সেলফ ড্রাইভিং। ওখানে আমাদের লোকজনের কাজ কম, ট্যাক্সি ড্রাইভিং এও শেষ হয়ে যাচ্ছে। তাই এই লোকদের আর দরকার নাই। তাই তাদেরকে আর ভিসা দেওয়ার কোনো, এইসব দেশে আসার ব্যাপারে তারা ইন্টারেস্টেড না, আনার ব্যাপারে তারা ইন্টারেস্টেডই না, এ সকল আনস্কিল্ড পিপল। আনফর্চুনেটলি এটাই সত্য। আর আমাদের শিক্ষার মান তলানিতে ঠেকেছে। বিদেশে বসে মনে করেন এরা কি দেখে না কি হচ্ছে বাংলাদেশে ইউনিভার্সিটিগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কোনো কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, যে কোনো কারণে হোক, ইসলামী মৌলবাদীদের দখলে চলে গেছে, এই শিবিরের দখলে চলে গেছে। শিবিরকে আপনারা যে যত কথাই বলুন, জামাত যত কথাই বলুক, ওয়েস্টে কেউ জামাত শিবিরকে, সাধারণ মানুষরা ইউনিভার্সিটি লেভেলে কেউ ভালো চোখে দেখে না। আপনারা ওই একজন টিচার আছে না, কি জানি নাম মনেও নাই লোকের, সে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে। তারা যদি জানে যে সে ইসলামী শিবিরের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তার ব্যাকগ্রাউন্ড যদি জানে, ওর চাকরি থাকবে কিনা আমার সন্দেহ আছে। তাই বিশ্বের অনেক দেশেই এখনো ওই জামাত শিবিরকে সন্ত্রাসী বা সন্ত্রাস মদতদাতা বা মওদুদির সংগঠন এইসব হিসেবে জানে। তার যখন দেখেছে সারা বাংলাদেশে শিবিরের এখন যেভাবেই হোক জয় জয়কার চলছে, সেইখানে বাংলাদেশ থেকে স্টুডেন্ট আনার ব্যাপারে তারা অসম্ভব সাবধানতা অবলম্বন করছে। হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয় ফর এক্সাম্পল, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র হয়তোবা সে জামাত করে না, শিবির করে না, হয়তোবা সে বামপন্থী রাজনীতিবিদ কে রাজনীতি করে, কিন্তু তারপরেও তারা এই ব্যাপারে স্কেপটিক। এবং শিক্ষার মান তো তলানিতে ঠেকেছে, যেখানে কিনা বিশ্ববিদ্যালয়ে মানে মাদ্রাসার ছাত্রদের দখলে। ধরুন 24-এর অভ্যুত্থান আপনি সমর্থন করেন বা না করেন, সেটার নেতৃত্বে সব ফ্রন্টলাইনে তো মৌলবাদীরা ছিল।
আমি হাসিনার বিগ ফ্যান নই, আপনারা জানেন শেখ হাসিনা, আই এম নট এ বিগ ফ্যান, আমি আওয়ামী লীগও করি না, কিন্তু তথাপি শেখ হাসিনা সরকারের পতন আমিও চেয়েছিলাম, সুষ্ঠু গণতন্ত্র চেয়েছিলাম, কিন্তু সেটা ভেস্তে গেছে এই জন্যই যে আবার ওই তারেক আসবে, আবার ওই পরিবারতন্ত্র আসবে, আবার এইগুলি সুতরাং ওইটার নেতৃত্ব তো দিয়েছিল অপশক্তি মানে এই হিজবুত তাহরির, শিবির, এরা, এটা তো সত্যি। আর ওই যে নাহিদ, এরা তো মানে এনসিপি, এরা তো যে অংশটা জামাতে গেছে, এরা তো আসলে জামাতি, এরা বিভিন্ন নাম ধারণ করে, বিভিন্ন রূপ ধারণ করে, এনসিপি, এবি পার্টি, এগুলো সবই শিবির, জামাত। তাই এদের ব্যাপারে, বাংলাদেশের স্টুডেন্টদের ব্যাপারে, একে তো শিক্ষার হার পড়ে গেছে, দ্বিতীয়ত মৌলবাদীর গন্ধ, এবং তারা অনলাইন অ্যাক্টিভিটিস এদের খুব ভালো করে ওয়াচ করে, আপনি বিশ্বাস হবে না, কিন্তু তাদের অনলাইন অ্যাক্টিভিটিস খুব ভালো করে ওয়াচ করে। বিশ্বের অনেকগুলো দেশ এখন নিয়ম করে দিচ্ছে যে তাদের সোশ্যাল মিডিয়ার মানে রেকর্ড দিতে হবে। যখনই তারা ভিসা অ্যাপ্লাই করবে, বিশেষ করে ছাত্ররা, তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের ডিটেল দিতে হবে, তারা 5 বছর এটা সার্চ করবে, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, কমেন্ট সহ সবকিছু। তাই বাংলাদেশের মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমের সাথে এই সকল ছেলেদের, মেয়েদের অ্যাক্টিভিটিস গুলো তারা ওয়াচ করে। আপনি মনে করতে পারেন ওয়াচ করে না, ভাষাগত কারণে, ইটস রং, তারা ওয়াচ করে, তাদের সিক্রেট সার্ভিসের কাজই হচ্ছে এগুলো। তাই বাংলাদেশের স্টুডেন্টদের ব্যাপারে তাদের প্রচন্ড নেগেটিভ অ্যাটিটিউড তাদের এখন, তাই স্টুডেন্ট ভিসাও গেছে বন্ধ হয়ে। হাইলি স্কিল্ড লেখাপড়া কয়জন করে বাংলাদেশে? কত পার্সেন্ট? নাই। বাংলাদেশে মানুষ আর সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিজমের নামে এই ইল্লু পিঙ্কুর মানে চাপে বা অনুপ্রেরণায়, যেটাই বলেন না কেন, তারা আপনার মব গিরি করে, যে মব ভাঙে, তারপরে সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করে তারা সংবাদপত্রের বিভিন্ন মাধ্যমে তারা আগুন লাগিয়ে দিয়েছে। প্রথম আলো, ডেইলি স্টারের বিদেশে কিন্তু সমাদৃত, বিশেষ করে ডেইলি স্টারের কিন্তু বিদেশে একটা রেসপেক্ট আছে। বাংলাদেশের নিউজ পেপারগুলোর ভিতরে ডেইলি স্টারের প্রতি একটা রেসপেক্ট তাদের আছে। তাই এই সকল পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া, মব করা, জায়গায় আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন বা না করেন, বিভিন্ন অ্যাক্টিভিস্টকে আপনি গুলি করে হত্যা করা, বা তাদের বিভিন্ন আপনার দলের কর্মীদেরকে আপনি এলাকা বাড়ি ভরে আগুন লাগিয়ে দেওয়া, কোনো নির্দিষ্ট সরকার, ইলেক্টেড সরকার নাই, তারপর আবার আপনারা ওই ঘুরে ফিরে আগের অবস্থায় চলে গেছেন। এতদিন আওয়ামী লীগের পা চেটেছেন, এখন আবার বিএনপির পা চাটবেন, তারেক রহমানের পা চাটবেন, ওই রহমানের পরিবারের পা চাটবেন। সবকিছু মিলে বাংলাদেশের ওভারঅল মানুষের আইকিউ এর ব্যাপারে তাদের আসলে সন্দেহ আছে। আমাদের জাতি হিসেবে আপনার শুনতে খারাপ লাগবে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে লো আইকিউ এর জাতির ভিতরে আমরা, শিম্পাঞ্জি থেকে কিছু উপরে আমাদের আইকিউ, অ্যাভারেজ। সুতরাং আমাদের থেকে তারা প্রোডাক্টিভ মনে করে না, কোনো কিছুতেই সম্মানও নাই দেশটির। সুতরাং পৃথিবীতে সবচেয়ে, তখনই তারা বাংলাদেশের কথা মনে করে। প্রথম এতদিন ধারণা ছিল বাংলাদেশ একটি ফাস্ট উন্নয়নশীল দেশ, কিন্তু আবার ঘুরে ঘুরে এটা একটা মবের দেশ, এটা একটা মৌলবাদীর দেশ, এটা তারপরে পার্শ্ববর্তী নেইবারের সঙ্গে এরা থাকতে পারে না ঠিক মতো, এরা নিজের অস্তিত্বকে স্বীকার করে না, এরা খেলাফত চায়, এরা নিজেদের দেশের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নাই। তারা মানে যারা পশ্চিমাদেরকে গালাগালি করে, যে সকল মোল্লা মৌলবী, এরা এখন তাদের হিরো, এমনকি তারা সরকারও গঠন করে ফেলতে পারে। এ সব কিছু মিলে তাই বাংলাদেশিদের প্রতি তাদের প্রচন্ড নেগেটিভ মেন্টালিটি চলে আসছে। তাই বাংলাদেশিদের বিশ্ব থেকে কাট অফ হয়ে গেছে, বাংলাদেশ অ্যাবসলিউটলি বিশ্ব থেকে কাট অফ হয়ে গেছে। তাই যেই বলতে পারেন বাই ডিফল্ট বাংলাদেশকে এখন তালেবানি রাষ্ট্র মনে করে পশ্চিমারা। আমি ইমিগ্রেশনে 30 বছরের বেশি আমি কাজ করি, সুতরাং আই নো ইট ভেরি ওয়েল। সুতরাং যতই কিছুই বলেন না কেন, বাংলাদেশের ইজ্জত শেষ। তাই শুনতে খুব মজা লাগে, চলো ইসলামী রাষ্ট্র কায়েম করব। ওই যে সৌদি আরবে বিভিন্ন দেশ থেকে লাথি খেয়ে বাংলাদেশে এসে মোল্লা মৌলবীরা, ওইসব দেশে কিন্তু লাথি খেয়েছে, সালমান কিন্তু তাকে লাথি দিয়ে বের করে দিয়েছে। এরা এখন এসে বাংলাদেশে এই সকল পোলাপানের মাথা খেয়েছে। অতএব আমাদের সব মিলিয়ে আগামী 3-4 বছর বাংলাদেশের মানে জাহান্নামের ভিতর দিয়ে যেতে হবে। এখন তারেক আসুক বা জামাত আসুক, যাই আসুক, ওরা কিভাবে ট্যাকেল দিবে আল্লাহ জানে। সুতরাং সবকিছু মিলে আমরা বিশ্ব থেকে কাট অফ হয়ে গেছি। আমেরিকা ইউরোপের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়েছে, ওদিকে চায়নাও আমাদেরকে খুব একটা পাত্তা দেওয়ার কারণ নাই। এবং আমরা সবসময় যুদ্ধ চাই, 7 সিস্টার দখল করে ফেলবো, এটা করবো, সেটা। দেশটা এখন স্টেবিলিটি শেষ হয়ে গেছে।
রাজনৈতিক দল নাই, অল ইনক্লুসিভ নির্বাচন নাই, বিচারপতি যাকে খুশি তাকে বসিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ হত্যা করলে বিচার পাওয়া যাচ্ছে না। সবকিছু মিলে বাংলাদেশের ব্যাপারে অসম্ভব নেগেটিভ অ্যাটিটিউড এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের। ওয়েস্টার্ন কেন, এখন তো শ্রীলঙ্কায় ভিসা দেয় না। এই অবস্থার উন্নতি হতে কি করতে হবে? বাংলাদেশে আপনি লাইক করেন ডিসলাইক করেন, মৌলবী হতে পারেন, আই ডোন্ট কেয়ার। বাস্তবতা হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ মানে হচ্ছে ধর্মহীন দেশ নয়। এটা মৌলবীদেরকে গুলিয়ে খাওয়ালেও ওরা বুঝবে না। বাংলাদেশে সেকুলার রাজনীতি নিয়ে আসতে হবে, বাংলাদেশে অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, বাংলাদেশে জুডিশিয়ারি স্বাধীনতা আনতে হবে, নির্বাচিত সরকার আসতে হবে। অল ইনক্লুসিভ নির্বাচন না হলে গ্রহণযোগ্য হবে না। এবং তাই বলতে ডক্টর ইউনূস এখন আওয়ামী লীগকে রাজনীতি ফিরে আনার জন্য অস্থির হয়ে যাবে, সামনে আরো হবে দেখবেন। এবং বাংলাদেশে যে নেগেটিভ ইমেজ বাংলাদেশের তৈরি হয়েছে সেটা রিবিল্ড করতে সময় লাগবে। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা, ইয়াং ছাত্ররা তাদের নিজেদের ভবিষ্যতের কবর তারা খুঁড়েছে, এটাই হচ্ছে সত্য কথা। ভিসা কেন, এই পাসপোর্ট আনফর্চুনেটলি আমার জন্মভূমির পাসপোর্ট এখন অলমোস্ট একটা কাগজে পরিণত হয়েছে, মানে পরিচয়পত্র ছাড়া এটা কোনো মূল্যই নাই বিশ্বে।